আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর, আইনমন্ত্রী। বাংলাদেশে শিশু ও নারীর উপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন। দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেল 3 মোটরসাইকেল আরোহীর। সরকার ব্যাংক ব্যবস্থা পুনর্গঠন না করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর, জামায়াত সেক্রেটারি। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। ফেনীতে অস্ত্রের মুখে গরু ছিনতাই। দেশের সব নদী বন্দরের সতর্কতা সংকেত। 4 দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। চীনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত 82। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার 22 মে সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী 72 ঘন্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল আজহার আগেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শনিবার 23 মে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দেবে। সব ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। উচ্চ আদালতে এ ধরনের মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রতা নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে তখন পেপার বুক মামলার বৃত্তান্ত তৈরিতে অনেক সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি কিভাবে আরো দ্রুত ও সহজ করা যায় তা নিয়ে সরকার বর্তমানে গুরুত্বের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের শিশু ও নারীর উপর বাড়তে থাকা সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, শিশুদের উপর নৃশংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের দায় মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে। 23 মে শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশুদের উপর ধর্ষণ ও হত্যা সহ ভয়াবহ সহিংসতার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে মর্মাহত। যেসব স্থানে শিশুদের নিরাপদ থাকার কথা সেখানেই তারা সহিংসতার শিকার হচ্ছে। বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, 2026 সালে বাংলাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও নৃশংস সহিংসতার ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু সুরক্ষা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থাকে আরো শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। রানা ফ্লাওয়ার্স বলেন, অপরাধীদের দায় মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা, অভিযোগ গ্রহণ, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং কমিউনিটি পর্যায়ে সহায়তা ব্যবস্থার দুর্বলতাগুলো দূর করতে হবে। 24শে জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এক হত্যা মামলার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছে পুলিশ। শনিবার 23 মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 16 মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল এই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে গত বছরের 24 জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। এদিকে সাবেক এই প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত রোববার 17 মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। দিনাজপুর জেলার রানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। শনিবার 23 মে সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, সকালে ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহীর মধ্যে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পরবর্তীতে অপর 2 আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সরকার ব্যাংক ব্যবস্থা পুনর্গঠন না করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হলো ব্যাংকিং সেক্টর। অর্থনীতির অগ্রগতির জন্য সুষ্ঠু ব্যাংক ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কিন্তু ফ্যাসিস্ট আমলে লুটপাট হয়ে যাওয়া ব্যাংক ব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, ইতোমধ্যে কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংক রেজুলেশন আইনের আওতায় সমন্বিত করেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে এবং চরম তারল্য সংকটে ভুগছে। তাছাড়া ব্যাংকগুলোতে খেলাফি ঋণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির উপর মহা দুর্যোগ সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি AKM আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। এছাড়াও AKM আজিজুল হক খান তার ফেসবুক প্রোফাইলে লিগ্যাল নোটিশটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেন। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, প্রাপক নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা, আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন, তাতে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। এতে আরো বলা হয়, কেন আপনার বিরুদ্ধে কেন মানহানি মামলা করা হবে না, আগামী 15 দিনের মধ্যে তার ব্যাখ্যা সহজভাব লিখিতভাবে নিম্ন স্বাক্ষরকারীর নিকট দিতে অনুরোধ করছি। অন্যথায় আপনার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে। ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এক গরু ব্যবসায়ীকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী দিলওয়ার হোসেন জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ধার দেনা করে বিভিন্ন এলাকা থেকে 10টি গরু কিনে ফেনীতে এনেছিলেন তিনি। ভোরের দিকে হঠাৎ 6 থেকে 7 জন মুখোশধারী ব্যক্তি তার গরুর শেডে প্রবেশ করে। তিনি বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখে তাকে জিম্মি করে ফেলে। পরে প্রায় 1.5 লাখ টাকা মূল্যের একটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফজুল আজিম জানান, গরু ছিনতাইয়ের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত এবং ছিনিয়ে নেওয়া গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সারা দেশেই 45 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সে কারণে সব নদী বন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। শনিবার 23 মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের উন্নত পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 4 দিনের ভারত সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার 23 মে সকালে সস্ত্রীক কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রুবিও। মাদার তেরেসা হাউস, বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম পরিদর্শন শেষে বিমানযোগে দিল্লি যাবেন তিনি। 23 মে থেকে 26 মে ভারত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 4 দিনের এই সফরে তিনি দেখা করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। মূলত ইরান যুদ্ধের জেরে কয়েক মাস ধরেই মারাত্মক জ্বালানি সংকটে নয়াদিল্লি।
প্রয়োজনের ৮০% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে দেশটি। এমন পরিস্থিতিতে মার্কিন তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন রুবিও, এমন ধারণা বিশ্লেষকদের। তবে লম্বা দূরত্ব থেকে চড়া মূল্যের মার্কিন জ্বালানি ক্রয় কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তেল বেচা কেনা ছাড়াও চলতি সপ্তাহে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের $৫৮ বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানো, পাকিস্তানের সাথে ওয়াশিংটনের সাম্প্রতিক ঘনিষ্ঠতার মতো ইস্যু আলোচনার কথা এই সফরে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক DNI তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক চিঠিতে তুলসী গ্যাবার্ড নিজেই তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে। অফিসিয়াল চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে তিনি পরিবারের কথা উল্লেখ করেন। তবে বার্তা সংস্থা AFP বলছে, ইরান যুদ্ধ ও গোয়েন্দা তথ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশ কিছুদিন ধরে চলা মতবিরোধের জেরেও তিনি পদত্যাগ করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে তুলসী গ্যাবার্ড হলেন চতুর্থ ক্যাবিনেট পদমর্যাদার কর্মকর্তা যিনি পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে লেখা পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড তার এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ও পারিবারিক জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত 90 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এখনো উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CCTV জানায় আরো অন্তত 9 জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেন ইউ কয়লা খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে 247 জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল পর্যন্ত অন্তত উদ্ধার অভিযান চলছিল। বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরে খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।